আপনারা ছোট সময় থেকে শুনেছেন 10 মণ দুধের ভিতরে যদি 1 ফোঁটা গরুর চোনা ফেলেন, গরুর মুত ফেলেন, দুধ নষ্ট হয়ে যায়। এটা ছোট সময় থেকে শুনেছেন, এটা নতুন কিছু না। এখন ধরেন বাংলাদেশের 20 কোটি মানুষ দুধের মধ্যে গোসল করছে, কিন্তু ওখানে 1 ফোঁটা মুত পড়ে গেছে। ওই 1 ফোঁটা মুতটা কে? 1 ফোঁটা মুত হলো বর্তমান সেনাবাহিনীর প্রধান মীর জাফর ওয়াকার। এখন আপনারা অনেক আগে থেকে জানেন যে কুত্তার বাচ্চাকে আমি পছন্দ করি না। পছন্দ না করার স্পেসিফিক আমার রিজন আছে, আমার কারণ আছে, আমার বিভিন্ন ব্যাখ্যা আমি আপনাদের কাছে দাঁড় করাতে পারি। এর দোষ এটা না যে সে হাসিনা মাগির বইনের জামাই, এর দোষ এটা না। তাহলে দোষ কোনটা? কয়েকটা কারণ। প্রথম কথা, একজন সেনাপ্রধান হতে গেলে শারীরিকভাবে মানসিকভাবে এক লোককে যোগ্য হতে হয়। সেনাপ্রধান হতে গেলে আজকে শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা এবং দূরদর্শিতার দিক থেকে সুপ্রিয়র হতে হয় এবং তার ব্যাকগ্রাউন্ডে যেন কোনো প্রকার এসিড না থাকে, দেশদ্রোহিতা না থাকে, দূরদৃষ্টি না থাকে। অনেকে আপনারা বলবেন জেনারেল ওয়াকারের এগুলো কি নাই? এগুলো নিয়ে আপনাদের সাথে একাধিকবার আমি কথা বলেছি, বহু আলাপ আলোচনা আপনাদের সাথে আমি করেছি, কিন্তু এই মাদককে নিয়ে কেউ কথা বলতেও ভয় পায়। মনে হচ্ছে পেশাব করতে গেলে শিখে দেবে। এবং এই মীর জাফরের অনলাইনেও আবার 2 জন মিনিমি আছে, এরাও আবার তাকে গ্লোরিফাই করবে। এখন আসি আমার প্রথম কথা। আমি বলছি সেনা প্রধান হতে গেলে একজন মানুষকে, ফিজিক্যালি একজন মানুষকে শারীরিক এবং মানসিক ভাবে যোগ্য হতে হবে। দর্শক শ্রোতা, আপনারা জানেন কিনা জানি না, এই মীর জাফরের ওপেন হার্ট সার্জারি হয়েছে এবং পিস মেকার বসানো আছে। এই কুত্তার বাচ্চা রাত্রে বউয়ের সাথে শুইতে গেলে ডাক্তারের ইনস্ট্রাকশন আছে, খুব এক্সাইটেড হয়ে বউর উপরে লাভ দিও না, তুমি মরে যাবা। একটা লোককে বলা আছে তুমি সেক্স করতে যাইও না বউয়ের লগে, মরে যাওয়ার সম্ভাবনা আছে, পিস মেকার টেকার এগুলো সব স্পচবা পড়লে তুমি মারা যাবা। এই যদি হয় একটা লোকের শারীরিক ফিটনেস, ওই লোকটা আর্মি থেকে রিটায়ার্ড করার কথা। মানসিকভাবে ভারসাম্যহীন এ কথাটা কেন বলি? প্রতিনিয়ত সে চুরি করেছে, এখন এই চুরিটাকে রাগঢাক করার জন্য একটা ইন্টারপ্রিটেশন তৈরি করতে হয়। সেক্ষেত্রেও সে একটা বকরা, একটা চৌধু, একটা গান্ডু। মিডিয়া পিলখানা হত্যাকাণ্ডের সাথে এই লোকটা ওতপ্রোতভাবে জড়িত, কিন্তু তার কথাবার্তার নমুনা আপনারা যদি দেখেন যে আমি জোর করে এটাকে ধামাচাপা দেব। জাস্ট এক বক্তব্য আপনাদেরকে শোনাবো, এই কথা শুনেন। এই বর্বরতা কোনো সেনা সদস্য করেনি, সম্পূর্ণটাই তদানীন্তন বিজিবি সদস্য দ্বারা সংঘটিত। ফুল স্টপ। এখানে কোনো ইফ এবং বাট নাই। এখানে যদি ইফ এবং বাট আনেন, এই যে বিচারিক কার্যক্রম এতদিন ধরে হয়েছে, 16 বছর ধরে 17 বছর ধরে যারা জেলে আছে, যারা কনভিক্টেড, সেই বিচারিক প্রক্রিয়া ব্যাহত হবে। এই জিনিসটা আমাদের
দর্শক শ্রোতা, আপনারা খেয়াল করে যদি দেখেন ওর বডি ল্যাঙ্গুয়েজ, ও বলে আমি একজন প্রত্যক্ষদর্শী। দেয়ালে যত ছবি দেখেছেন, দেয়ালে যত ছবি দেখেছে এর প্রত্যক্ষদর্শী সে। সে প্রত্যক্ষদর্শী। তাকে আপনি খেয়াল করে দেখেছেন লেখা বক্তব্যকে পড়তে গিয়ে মিথ্যে চোখে মুখে ফুটে ওঠে। এটা সে বলতে পারে নাই। ওই হত্যার সাথে আমি নিজ জড়িত। 17 বেঙ্গল নিয়ে আমি ওখানে মির্জাফরের ভূমিকায় দাঁড়িয়েছিলাম, এবং খুনিরা যখন খুন সম্পূর্ণ করেছে আমি তাদেরকে পার করে দেওয়ার ব্যবস্থা করেছি। এখন এই লোক সেনাপ্রধান, আমি কেন রাগ, আমি এই কথাটা বলছি, কুত্তার বাচ্চা কেন গরুর চোনা, 40 মন দুধের মধ্যে 1 ফোঁটা গরুর চোনায় কুত্তার বাচ্চা কেন, ওই মাদার বোর্ড কেন, আমি এই কথাটা বলছি। প্রথমত ফিজিক্যালি আনফিট। আর পিসমেকার বসানো, ওপেন হার্ট সার্জারি হয়েছে, রাতে ঘুমাইতে গেলে তার উপরে ডাক্তারের ইনস্ট্রাকশন, কুত্তার বাচ্চা তুমি সেক্সুয়াল কোনো অ্যাক্টিভিটিস করতে যাও না, তুমি এখন মদনে। আমি ওই কথা বলছি। এটা গেল তার শারীরিক ফিটনেস। মানসিক ফিটনেস, সে বিকারগ্রস্ত। সে কথাবার্তা বলতে গেলে ডানের কথার সাথে বায়ের কথার কোনো সামঞ্জস্য নাই, কথাবার্তা এভাবে বলে। কিন্তু একটা কথা, কে লিখিত দিলে তাকে 25 বার রিপিটেশন করাইতে হয় যে সৌয়ার পথ, তুমি কথা কইতে গেলে কাগজের দিকে তাকাবা, কারণ মিথ্যে কথা। সাবজেক্ট আন্তরিক কোনো কনভারসেশন না। ধরুন আমি তো কোনো কাগজ নিয়ে আপনাদের সামনে বসি, এই যে আমি আপনাদের সাথে কথা বলছি, আমার কিন্তু কোথাও কোনো কিছু লেখা নাই, আমি আপনাদের চোখের দিকে তাকায় কথা বলতেছি। কারণ কি জানেন, আন্তরিক ভাবে আমার ভিতরে আন্তরিকতা কাজ করে, সততা কাজ করে, কোন মিথ্যাচারিতা বাস্তবে নয়, এগুলো আমার মধ্যে কাজ করে না। ওয়াকার ওখানে বলছে গত 16 বছরের বিচার, অর্থাৎ তো বলতে চাচ্ছে ওর আত্মীয় ভারতীয় চুতমারানি হাসিনা মাগি সে নাকি বিচার করে গেছে। এ ধরনের একটা লোক, ওই যে আমি বলছি আমার ভিতরে প্রতিহিংসা কাজ করে না, কিন্তু আমার ভিতরে কষ্ট কাজ করে, শারীরিক ভাবে, মানসিক ভাবে, শিক্ষাগত যোগ্যতার দিক থেকে, অভিজ্ঞতার দিক থেকে, নীতির দিক থেকে, ইন্টিগ্রিটির দিক থেকে। এই লোক সেনাপ্রধান হওয়া তো দূরের কথা, ক্যাপ্টেন থেকে মেজর এক্সামই পাস না করা এই সময়ের বাচ্চা সেনাপ্রধান হওয়ার কোনো যোগ্যতা নেই। অথচ হাসিনা মাগি এই ফানকির পুতেরে ওইখানে ঢুকেছে একটা কারণে, আমার একটা 5 বলদ দরকার, এই বলদ আমাকে পার করে নেবে। আপনাদেরকে একটা কথা বলি, ফেরাউনের ঘরেই মুসারা লালিত হয়, ফেরাউনের ঘরে মুসারা লালিত পালিত হয়। আল্লাহ ওকে হাসিনা মাগিকে, ওয়াকারকে সেনাপ্রধান থাকা অবস্থায় জনগণ তাকে লাইটায় বাইর করবে, এটা আল্লাহ লেখা রাখছে। কেউ বলে এনসিপির নেতারা বাইর করছে, কেউ বলে কি যেন জনগণ আন্দোলন করে বাইর করছে, কি জন্য বাইর করছে এটা এই মুহূর্তে বলা তার অপেক্ষা রাখে না, যা বলার আমি বলেছি বহুবার। এখন ওয়াকার, আপনারা চিন্তা করে দেখেন গত আগস্ট থেকে এই 17-18 মাস পর্যন্ত কি করেছে, পুরো রাজনীতিটাকে, পুরো আমলাতন্ত্রকে, পুরো সশস্ত্র বাহিনী, সামরিক বেসামরিক কর্মকর্তাদেরকে সে ম্যানিপুলেট করেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে সামনে বসিয়ে পিছন থেকে সে একটা সরকার চালিয়েছে।
এটাকে বলে ডুয়েল গভর্নমেন্ট ইন ওয়ান কান্ট্রি। রাজনৈতিক দর্শনে পৃথিবীর কোথাও লেখা নাই দেয়ার ইজ এ ডুয়েল গভর্নমেন্ট উইদিন ওয়ান কান্ট্রি। অথচ গত 18 মাস ধরে এই কাজটা চলে আসছে বাংলাদেশে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে সামনে ফলায় কেন রাখছে জানেন? একটা কারণে, ডক্টর মোহাম্মদ ইউনূসের আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতা যেটা এবং তার ইনফ্লুয়েন্স যেটা বিশ্বব্যাপী, এটাকে ওয়াকার ওভারকাম করতে পারে নাই। কিন্তু এবার ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যর্থতা, ইন্ডিয়া এবং ওয়াকার যে ষড়যন্ত্র করছে, সেই ষড়যন্ত্র থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেকে বের করে আনতে পারে নাই। এটা ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যর্থতা। ডক্টর মোহাম্মদ ইউনূস তার এই ব্যর্থতাকে কাটানোর জন্য 20 কোটি মানুষের ভাগ্যকে আবার ভারতের হাতে তুলে দেওয়ার জন্য নির্বাচনের ব্যবস্থা করেছে, এবং উনি কোনো অবস্থাতে নির্বাচন থেকে পিছাবেন না, কারণ উনি সব লেজে গুবরে ফেলেছেন। লেজে গুবরে কথাটা কখন হয় জানেন? ওই গু মুখ আর সাফ করা ওনার দ্বারা সম্ভব না, উনি এমনই ভাবে লেজে গুবরে করেছে। আগামী 12ই ফেব্রুয়ারি 2026 অর্থাৎ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন বিএনপি ভয়ঙ্কর একটি পরিকল্পনা তৈরি করে রেখেছে। আর এই পরিকল্পনা অন্য কেউ করে নাই, এটি স্বয়ং এসেছে তারেক রহমানের মাথা থেকে। আপনাদের কি মনে পড়ে তারেক রহমান যেদিন বাংলাদেশের মাটিতে পাড়া দিলেন এবং তিনি 300 ফিটে যে বক্তব্যটা দিয়েছিলেন, সেখানে একটি বক্তব্য তিনি বলেছিলেন, আই হ্যাভ এ প্ল্যান। মনে পড়ে আপনাদের? সে যখন বাংলাদেশে আসে তার আগেই ওইখানে বসে কিছু প্ল্যান সে করে আসে। এই প্ল্যানগুলো জানতো শুধুমাত্র ইন্ডিয়া, কারণ ইন্ডিয়ার সাথে তার এই প্ল্যানটা হয়েছিল। আর বাংলাদেশে হাসিনাপন্থী যে আমলাগুলো আছে, যে পুলিশ প্রশাসন আছে, যে বেনজিরের পুলিশ আছে, যে মনিরুলের পুলিশ আছে, যে হারুনের পুলিশ আছে, এরা জানতো। যার কারণে তিনি সেখানে খুব সচেতনভাবেই এই কথাটি বলেছিলেন যে আই হ্যাভ এ প্ল্যান। আর সেই প্ল্যানটা নির্বাচনের দিনকে কেন্দ্র করে। আপাতত আমরা এটুকু বলতে পারি যে আগামী 12 তারিখের নির্বাচন হচ্ছে না। এই নির্বাচন বানচাল করার জন্য যত ধরনের উস্কানি, নির্বাচন বানচাল করার জন্য যা যা করার দরকার সব করছে বিএনপি। আর এটি কি বিএনপি শুধু নিজেদের বুদ্ধিতে করছে, ওই কর্মী সমর্থকরা করছে? না, এটি ভাবলে কিন্তু আমাদের ভুল হবে। এটি স্বয়ং তারেক রহমান এবং তার স্ট্যান্ডিং কমিটির সদস্যরা তার নেতাকর্মীদেরকে বলে দিয়েছে যে তোমরা এই করো। এইভাবে যেখানেই জামাত ইসলামের লোকজন ভোট চাইতে বের হবে, এনসিপির লোকজন যেখানেই ভোট চাইতে বের হবে, সেখানেই তোমরা তাদের উপরে হামলা করবে, তাদের উপরে আক্রমণ করবে। ফলটা হবে কি? দুইটা ফল হবে। মূলত এখানে এক ঢিলে দুইটা পাখি মারার জন্য তারেক রহমান এই প্ল্যানটা তাদেরকে দিয়েছে। নাম্বার 1, যখন তোমরা তাদের উপরে হামলা করবে, প্রথম টার্গেট আপাতত যেটা হাসিল হবে সেটা হচ্ছে বাংলাদেশের মানুষ ভয় পেয়ে যাবে। প্রত্যেকেই, এদেশের সাধারণ নিরীহ মানুষ যারা আছে তারা ভয় পেয়ে যাবে। তারা ভয় পেয়ে আর অন্য দলের কথা মুখেও আনার সাহস পাবে না, এবং তাদের ভিতরে এই কনসেপশন তৈরি হবে যে তাহলে এত ক্ষমতার অধিকারী যেহেতু বিএনপি, এখানে অন্য কাউরে তাহলে ভোট দেওয়া যাবে না, বিএনপিকেই ক্ষমতায় আনতে হবে, বিএনপিকেই আমরা ভোট দেই, ধানের শীষেই আমরা ভোট দেই। জনগণ তখন ভয়ে ভীত হয়ে তাদেরকে ভোট দেবে। আর নাম্বার 2 হচ্ছে, যখন এইভাবে একের পর এক তোমরা হামলা করবে জামাতের লোকজনের উপরে, এনসিপির লোকজনের উপরে, তাদের নারীদেরকে হেনস্থা করবে, তাদের বুরকা টেনে ছিঁড়বে, তাদের হিজাব ধরে টানাটানি করবে। এই কাজ করলে জামাত ইসলাম কতক্ষণ ধৈর্য ধরে থাকবে?
একজন মানুষ খুব বেশিক্ষণ ধৈর্য ধরে থাকতে পারে না। তাহলে যখন তারা অধৈর্য হয়ে যাবে তখন তারা পাল্টা তোমাদের উপরেও আক্রমণ করবে। আর যখনই তোমাদের উপরে আক্রমণ করবে তখনই সমস্ত মিডিয়াগুলোর সাথে তার এই সেটিংটা হয়ে গেছে। প্রথম আলো, ডেইলি স্টার সহ মেইন স্ট্রিমের যে মিডিয়াগুলো আছে, যারা শেখ হাসিনার সময় শেখ হাসিনার গোলামি করেছে, এখন তারেক রহমানের সময় তারেক রহমানের গোলামি করছে। মূলত এই মিডিয়াগুলো বাংলাদেশ খারাপ হওয়ার জন্য এরা দায়ী। রাজনীতিবিদরা 50% দায়ী হলে এই মিডিয়াগুলো বাকি 50% দায়ী। কারণ তাদের তো কেউ বলে দেয় নাই যে তোমরা তারেক রহমানের পা চাটো। তাদেরকে শেখ হাসিনা বলে দিয়েছিল না, হ্যাঁ তাদেরকে আকার ইঙ্গিতে বলেছিল, কিন্তু তারা পা না চাটলে পরে শেখ হাসিনা তাদেরকে দিয়ে চাটাতো। তারেক রহমানও কিন্তু তাদেরকে ওইভাবে আক্ষরিকভাবে খুব ফোর্স ক্রিয়েট করে বলে নাই যে তোমরা আমাকে আমার পা চাটো, কিন্তু তারেক রহমান দেশে আসার পরে তারা পা চাটতে শুরু করেছে। তো যাই হোক, তাহলে যখনই জামাত ইসলাম পাল্টা তোমাদেরকে প্রতিঘাত করবে, কোথায়ও আমার কোনো নেতাকর্মীকে যদি কোনো রকম একটা ফুলের টোকা দেয়, সাথে সাথে তো আমার মিডিয়াগুলো বসে আছে এবং এই মিডিয়াগুলো তাদের কানে এবং নাকে এক ধরনের বিশেষ টুল ব্যবহার করছে, বিশেষ এলিমেন্টস ব্যবহার করছে, যে এলিমেন্টসগুলো সেখানে বিএনপির একটা সেন্সর লাগানো আছে আর জামাত এবং এনসিপির একটা সেন্সর লাগানো আছে। বিএনপি যখন পাদে তখন ওই দুর্গন্ধটা ওই এলিমেন্টস গ্রহণ করে না, ওই টুলসটা গ্রহণ করে না, ফলে তাদের নাক এবং কান খুব সজাগ থাকে। আর জামাত যদি কোনো রকম পাদার উপক্রম করে তাহলে সাথে সাথে তাদের ওই সেন্সর অত্যন্ত সজাগ হয়ে যায়। অনেকটা ওই যে ঝড়ের পূর্বাভাসের যে সাইরেন বেজে ওঠে না, যুদ্ধের প্রারম্ভে যে সাইরেন বেজে ওঠে, অথবা ব্যাংকগুলোতে যে ভোল্টের ভিতরে যে ইন্ট্রোডিউসার অ্যালার্ম থাকে, ওই অ্যালার্মগুলো যেমন আগাম বিপদের সংবাদ পেলেই তারা অটো বেজে ওঠে, এই সাংবাদিকদের এই মিডিয়া হাউসগুলোর নাকে এবং কানে এরকম জামাত সম্পর্কে একটা সেন্সর লাগানো আছে এবং তারা গভীর আগ্রহে অত্যন্ত ধ্যানী পাখির মতো, মাছরাঙার মতো তারা অপেক্ষায় আছে কখন জামাত ইসলাম পাল্টা বিএনপির কারো গায়ে একটা ফুলের টোকা দেবে। সাথে সাথে সমস্ত মিডিয়াগুলো একসাথে ঝাঁপিয়ে পড়বে জামাতের উপরে। কি আমার কথা বিশ্বাস হচ্ছে না? আপনারা দেখেছেন গত 2 দিনে, অর্থাৎ 25, 26, আজ তো 27 তারিখ চলে গেল আমি যখন ভিডিও করছি, এই 2 দিনে সারা বাংলাদেশে তারা প্রায় 22 জায়গায় জামাতের নারী নেতৃত্বের উপরে তারা হামলা করেছে, তাদেরকে হেনস্থা করেছে, শারীরিকভাবে তাদেরকে লাঞ্ছিত করেছে। বৃদ্ধ মহিলাদের পেটের উপরে, তল পেটের উপরে তারা বুট জুতা পায়ে লাথি পর্যন্ত মেরেছে। এমনকি জামাতের পুরুষ কর্মীদের পুরুষাঙ্গের উপরে লাথি দিয়ে তাদের ওই পুরুষাঙ্গটা পর্যন্ত ফাটিয়ে দিয়েছে এই কয়েকদিনে। আজও 27 তারিখে সারা বাংলাদেশেই হামলা হয়েছে। সবচেয়ে নেককারজনক হামলা যেটি হয়েছে সেটি ঢাকা 8 আসনে নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে তারা হামলা করেছে।